আজকে রাজনীতির কথা বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে জল জঙ্গলের কথা বলতে চাইছি। মূলত জঙ্গলের যে অধিকার, সে অধিকার কার্যত হারিয়ে যাচ্ছে। তার জন্য নগর সভ্যতা দায়ী, তার জন্য পরিমণ্ডলও দায়ী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। নগর সভ্যতা কেন দায়ী বলছি, যে যখন বিভিন্ন জঙ্গল, ঘন জঙ্গল কার্যত বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন পুঁজিপতিদের হাতে, এবং কর্পোরেট সেক্টর তারা সেই জঙ্গল ধূলিসাৎ করে দিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে সেটা জনজীবনে অক্সিজেনের ব্যাপক অভাব দেখা দিচ্ছে। সবুজ বনানীর যে হাওয়া, যেটাতে শরীর মনকে দূরিয়ে দেয়, বিশেষ করে বৈশাখ মাসের কথা বলছি, যখন ঝোড়ো হাওয়া হয়, কালবৈশাখী যখন ঝড় হয়, তখন এই গাছগাছালিগুলো কার্যত না থাকার কারণে প্রাকৃতিক বিপর্যয় কার্যত বেড়েছে। এরকম ঘটনা প্রচুর আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যারা সচেতন রাজনীতিবিদ, তারা প্রত্যেকে তার রাজনৈতিক ভোট আদায়ের ক্ষেত্রে অনেক কথা বলছেন, কিন্তু জঙ্গলের অধিকার কীভাবে লুট হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে কর্পোরেট সেক্টরের হাতে, মাফিয়াদের হাতে, এটা নিয়ে কিন্তু কেউ মুখ খুলছেন না। শাল, সেগুন, কৃষ্ণচূড়া, অনেক মূল্যবান জঙ্গল আপনি বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুরের একটা বৃহৎ অংশ এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে বহু জায়গায় লুট কার্যত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের কথাই আসছি। আপনারা কি পেয়েছেন যে এখন অবধি প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এখন অবধি এই জঙ্গল এবং জলের অধিকার নিয়ে তারা সরব হয়েছে? এগুলো তো অধিকারের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পার্লামেন্টে এগুলো তো ওঠা উচিত। অনেক অভিযোগ করছেন যে জল জঙ্গল আকাশ বাতাস কার্যত কর্পোরেট সেক্টরের হাতে চলে যাচ্ছে। ঠিক আছে, সেটা তো দেখতেই পাচ্ছি আমরা কি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে ইকো ব্যালেন্স সেটা ধাক্কা দিচ্ছে। যেমন ধরুন, বনের ভেতরে যারা বাস করেন, পিছিয়ে পড়া জনজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়, তাদের জঙ্গলের অধিকার নিয়ে তো লড়াই মূলত সারা দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, সারা ভারতবর্ষ জুড়েই তাদের লড়াই। কখনো ঝাড়খণ্ড, কখনো ছত্তিশগড়, বিভিন্ন জায়গাতে, কখনো উড়িষ্যা, বিভিন্ন জায়গাতে যে জঙ্গলের অধিকার ক্রমশ হারাচ্ছে নগর সভ্যতার কারণে। তার জন্য কোনো রাজনৈতিক দলে হেল দোল নেই। এই কালবৈশাখী ঝড়েও তাদের কোনো এফেক্ট করে না। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাই, বিগত কয়েক বছর ধরে ফণী থেকে শুরু করে আমফান, আইলা থেকে শুরু করে ঘটনাগুলো পরপর কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। এই তার ব্যালেন্স হারিয়েছে, এই জঙ্গল কার্যত শেষ হয়ে গেছে। এই নিয়ে একসময় সরব হচ্ছিলেন বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলো, কিন্তু কোনো রাজনৈতিক দল সরব হচ্ছে না। এই কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার করে বলছি যে তারা এই জঙ্গলের অধিকারের ক্ষেত্রে কাঠ পাচারে তাদের অভিযোগ আছে, এবং বন দপ্তরের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। বিভিন্ন সময় বিভিন্ন চেরাই কলে চলে যাচ্ছে দামি দামি শাল, সেগুন, পেয়াল, মহুয়া, কৃষ্ণচূড়া, বিভিন্ন ইউক্যালিপটাস যা যা আছে। এবং একটা জঙ্গলে যখন ঢুকবেন, দেখবেন সেখানে একটা মাধুর্য পাওয়া যায়, এই খসখস পাতার আওয়াজ পাওয়া যায়, যেখানে বিভিন্ন পশু পাখি আওয়াজ পাবেন, সেটা কার্যত হারিয়ে যাচ্ছে। এক তো জাতীয় সড়ক পাশ দিয়ে চলে যাচ্ছে, তার জন্য এত তীব্র গতিতে আওয়াজ হয়, তার জন্য বিভিন্ন পশু পাখিরা কার্যত এক প্রান্ত থেকে এক প্রান্ত দিশাহীন অবস্থায় রয়েছে। এর ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে। খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে বনের পশু তারা চলে আসছেন বাইরে, তারা লোকালয়ে ঢুকে পড়ছেন, লোকালয়ের হাতে প্রাণ যাচ্ছে, বেঘরে প্রাণ যাচ্ছে। এটা তো খুব চিন্তার বিষয়, বিশেষ করে জঙ্গলের যারা বাস করে, যারা জঙ্গলে যাদের জীবন কেটেছে, পশু এবং পাখি। আমি হাতি থেকে শুরু করে শিয়াল পর্যন্ত, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যে শিয়ালও কার্যত জঙ্গলে থাকে, সেখানে এত বেশি মাটি খনন করা হচ্ছে যে শিয়ালের গর্তগুলো কার্যত বুঝিয়ে ফেলা হচ্ছে বা বুঝে যাচ্ছে, যার ফলে বিভিন্ন পশু পাখি তারা খেয়ে ফেলছে। এটা কিন্তু খুব সংকটজনক এবং বিপজ্জনক। এবং নদী বাঁধ এলাকাতেও কার্যত বিভিন্ন উত্তোলনের ফলে, ড্রেজিং করে দেওয়ার ফলে শিয়াল কিন্তু বেরিয়ে পড়েছে শহর লোকালয়ে, বিভিন্ন গ্রামাঞ্চল লোকালয়তে হয়েছে। এটা একদম, এটা নিয়ে অবশ্যই বড় সেগমেন্ট হওয়া উচিত। আমি জাস্ট সাবজেক্টটা ধরিয়ে দিলাম। আমার মনে হয় সচেতন যারা জনগণ আছেন এবং সচেতন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, তারা অন্তত আমাকে সমর্থন করবেন বলে মনে হয়। যারা রাজনৈতিক সিস্টেমে কাজ করেন, তারা
কতটা অধিকারের এই প্রশ্নে এই বিষয়ে তারা কতটা সহমত পোষণ করবে সেটা বলতে পারবো না। আমি শুনছিলাম বামপন্থীরা বিভিন্ন সময় বলছেন যে জল জঙ্গল অধিকার কার্যত হারাচ্ছে। ঠিক আছে, তারা তাদের মতো করে বলছেন, বিজেপি বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে, কিন্তু কিভাবে বলছেন? তারা কি ভোট বাক্সের জন্য এই পিছিয়ে পড়া জনজাতি যারা একদম কোর এরিয়াতে থাকেন, জঙ্গলে থাকেন, তাদের অবস্থাটা কেমন? এটা কি ভেবেছেন কখনো? আমি শুধু ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার কথা বলছি না, আমি আপনাকে বলছি চা বাগানের কথাও বলতে চাইছি। চা বাগানের বহু জমি যেগুলো বন্ধ, কলকারখানা আর হচ্ছে না, চা বাগানের কলকারখানা, মানে চায়ের কলকারখানা বলছে, সেখানে অবৈধ নির্মাণ তৈরি হয়েছে, বহু রিসোর্ট তৈরি হয়েছে, প্রচুর চা বাগান কার্যত বিধ্বস্ত হয়েছে বুলডোজারের আঘাতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ইকো ব্যালেন্স। আমরা বড় বিপর্যয় দেখেছি, তিস্তার বিপর্যয় দেখেছি, আমাদের কালিম্পং থেকে শুরু করে একদম দার্জিলিং বিধ্বস্ত হয়েছে 2023 অক্টোবর, এটা আমাদের প্রত্যেকের মনে আছে। অনেক ঘটনা আছে, কেদারনাথের ঘটনা আছে, এবং যেগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। এই সমস্ত কারণ হচ্ছে যে নগর সভ্যতা দায়ী তার জন্য। নগর সভ্যতা যত বিকশিত হবে তত বেশি নির্মাণ শিল্পগুলো উন্নত হবে, কিন্তু যদি ব্যালেন্স করে রাখা যায়, তার জঙ্গলকে এবং তার জলকে তার সামঞ্জস্য রেখে সভ্যতা তৈরি হোক, তাতে আপত্তি নেই কারো। তাই জঙ্গলে ঢুকে পড়েছে প্রমোটারি রাজ, একের পর এক, বিঘার পর বিঘা কার্যত জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে। যদিও বন দপ্তরে জমি অধিগ্রহণ করা যায় না, জঙ্গলের অধিকার হচ্ছে আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের, এটা গুরুত্বপূর্ণ, তাদের রোল রয়েছে। তারা বাপ ঠাকুরদার সময় থেকে তারা এখানে বাস করেন। আপনি যদি পুরুলিয়া বাঘমুন্ডি যান, কখনো অযোধ্যা পাহাড় যান, কখনো আপনারা যদি বলরামপুর যান, পুরুলিয়ার দিকে বলছি, দেখবেন আপনারা মেদিনীপুর দিকে যান, খড়গপুরের দিকে যান, নয়াগ্রামের দিকে যান, কেশিয়ারির দিকে যান, কখনো যদি দাঁতনের দিকে যান, কখনো বেলদার দিকে যান, দেখবেন। এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল, শিমলিপাল যান, খাতড়া যান, মুকুটমণিপুর যান, এবং যদি উত্তরবঙ্গের আপনারা রায়গঞ্জ থেকে শুরু করে একদম আপ টু আলিপুরদুয়ার, একদম বক্সার পর্যন্ত যে চা বাগানগুলো আছে, সেই চা বাগানের জমিগুলো কার্যত যেগুলো চালাতে পারছে না মালিকের কথা বলছি, তারা চড়া দামে বিক্রি করে দিচ্ছেন। ফলে আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতি, চা শ্রমিক, চা শিল্প বিপর্যস্ত হচ্ছে। অথচ যেটা নিয়ে আমরা গর্ব অনুভব করতাম, সুন্দরী চা বলা হতো, কারণ 2টি পাতা 1টি করি, যার উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গের একটা বিরাট অর্থনীতি, সেটাও বিপর্যস্ত হচ্ছে। একদিকে চা বাগানে জমি বিক্রি হচ্ছে চালাতে না পারার কারণে, প্রমোটারদের হাতে সেটা করাল গাছে বন্দী হচ্ছে, সে মূর্তি নদী হোক, বা তিস্তা হোক, তোরসা হোক, মহানন্দা হোক, আরও যে সমস্ত কালচিনি হোক, আর এদিকে ঠিক দামোদরের পাড়ে মুন্ডেশ্বরী হোক, বা রূপনারায়ণ নদী হোক, বিভিন্ন অঞ্চলে নদীর পাড়ে যে জঙ্গলগুলো আছে সেগুলো কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। তাই জল জঙ্গল অধিকারের প্রশ্নে সরব হওয়া উচিত, অন্তত আগামী সভ্যতাকে বাঁচানোর জন্য। তাই কথায় আছে না যে বন্যেরা বনসুন্দর, শিশুরা মাতৃ করে। তাই আমাদের জঙ্গলকে বাঁচানোর সময় এসেছে, আওয়াজ হওয়ার দরকার সারা পৃথিবী জুড়ে। যদি পৃথিবীর দিকে তাকান, ব্রাজিলে এই মুহূর্তে আমাজন অববাহিকা যে ব্যাপকভাবে জঙ্গলের অধিকার কার্যত ভূলণ্ডিত হয়েছে, লাতিন আমেরিকার ক্ষেত্রে একই। আমি এই ব্রাজিল, লাতিন আমেরিকায় না গিয়ে আমি পশ্চিমবঙ্গের পটভূমিতে এসে কথাগুলো বলতে চাইছি। আপনি দেখবেন দীঘার পাড়ে, দীঘার সমুদ্রের পাড়ে দেখবেন প্রচুর পাইন গাছ ছিল, নেই প্রায়। ঝাউবন ছিল, পাইন গাছ না, মাফ করবেন, পাইন গাছ দার্জিলিংয়ে পাওয়া যায়, উত্তরবঙ্গে পাওয়া যায় ঝাউ গাছ। যে ঝাউ গাছের পাশ দিয়ে সুদৃশ্য বঙ্গোপসাগর দেখা যেত। সভ্যতা এবং দীঘাকে আধুনিকীকরণের ফলে ঝাউবন কার্যত শেষ হয়ে গেছে। যেটুকু বেঁচে বুচে আছে সেটা হয়তো কোনদিন বিক্রি বাটা হয়ে যাবে, খদ্দের পাতি রেডি আছে একদম পুরো। তেমনি জঙ্গলের ক্ষেত্রে তাই যেমন জনজাতি খুব বিপর্যস্ত, তারা জঙ্গলেই বাস করেন, জঙ্গলই শ্বাস প্রশ্বাস নেন, জঙ্গলই তাদের ছেলেমেয়েরা বড় হন, জঙ্গলই তারা পড়াশোনা করেন, সেখানে বিদ্যালয় থাকলেও থাকতে পারে, সেখানেও তারা ফ্যান ভাত খান, সেখানেও তারা আতস কাচের চশমার তলা তারা বাস করেন। আর হাতির উপদ্রব, কারণ হাতি লোকালয়ে চলে আসছে, শেয়াল কার্যত লোকালয়ে ঢুকে পড়ছে, আর জঙ্গল সাফ করে দিচ্ছে এক শ্রেণী মাফিয়া এবং এক শ্রেণীর সিন্ডিকেটার, যারা অবৈধ নির্মাণ, নগর সভ্যতার ঠিকাদার যারা। এটা কোনো পলিটিক্যাল পার্টির কাছে ইস্যু হচ্ছে না, এটা খুব দুর্ভাগ্য। তাই জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যেভাবে একদিকে ঘন জঙ্গল, যে ঘন জঙ্গলের মধ্যে আমরা ঘুরতে যাই, পিকনিক স্পট, বিভিন্নভাবে ট্যুরিজম সেক্টর, তাকিয়ে দেখবেন তো, আমি ভুল বলছি কিনা, মুকুটমণিপুরের দিকে তাকাবেন তো, মাইথনের দিকে তাকাবেন তো, দেখবেন প্রচুর জঙ্গল ছিল, একসময় গাছ ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আপনি বাঁকুড়ার বর্জরা জঙ্গল যান, আপনি যদি মেদিনীপুর যান, বারবার বলছি, শেষ হয়ে গেছে। তাই
জল জঙ্গলের অধিকারের প্রশ্নে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির অন্তত চেতনা ফেরা উচিত। যদি চেতনা না ফেরে তাহলে কিন্তু বড় কোনো ডিজাস্টার ঘটে যেতে পারে, যে তার জন্য দায়ী থাকবে নগর সভ্যতা যারা কারিগর, যারা দায়িত্ব নিয়েছেন, তার জন্য অবশ্যই পলিটিক্যাল সিস্টেম আছে এর মধ্যে। কারণ তারা অধিকার দিলেই তো জঙ্গলে কাটা যায়। এবং চেরাই কলগুলো যেখানেতে কাঠের সমিল আছে সেখানে ছাপা মারলে বোঝা যাবে যে দামি দামি মানে কার্যত গাছ সেখানে কিন্তু হচ্ছে চলে গেছে। আর দেখুন এই NH-26 লেন হওয়ার পরে অর্থাৎ বালি থেকে শুরু করে বালি একদম হচ্ছে আপনি যদি আসানসোল পর্যন্ত আসেন, প্রচুর দামি দামি গাছ ছিল। সেগুলো যদিও জাতীয় সড়ক উন্নয়নের ক্ষেত্রে সেই গাছগুলো কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। এখন বালি থেকে দাঁড়ালে ডানকুনি দেখা যায়, হ্যাঁ, আর ডানকুনি থেকে দাঁড়ালে আপনার হচ্ছে শ্রীরামপুরের পয়েন্ট দেখা যায়। তেমনি এমন একদিন আসতে পারে যে আপনি বাঁকুড়ার বটজোড়া থেকে দাঁড়িয়ে আপনি দুর্গাপুর ব্যারেজ দেখতে পাবেন, যেটা খুব ভয়ঙ্কর। আমি জাতীয় সড়ক উন্নয়ন হোক তার পক্ষে, অবশ্যই পক্ষে, এটা সভ্যতার পক্ষে গুরুত্বপূর্ণ। কিন্তু জঙ্গলের অধিকারকে যারা কেটে সাফ করে দিচ্ছেন, ধূলিসাৎ করে দিচ্ছেন, যারা অক্সিজেনকে আসতে দিচ্ছেন না, দম বন্ধ করছেন, এই প্রমোটিং অবৈধ নির্মাণকারী সংস্থার সঙ্গে যারা সভ্যতার, নগর সভ্যতা যারা কথা বলেন, তারা জল জঙ্গল অধিকার বুঝবেন না। এই জল জঙ্গলের অধিকার যারা বোঝেন তারা পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়, শুরুতেই বলছিলাম, তারা প্রতিদিন চোখের জল ফেলছেন, তারা ফেস করছেন প্রতিদিন। তাদের গাছপালা কেটে ফেলা হচ্ছে, তাদের বাড়ির উপর করকরে রোদ পড়ছে, যে প্রায় 40, 45, 47 ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে যে বিভিন্ন গাছ কার্যত কেটে ফেলা হচ্ছে। তাই জল জঙ্গল অধিকারের প্রশ্নে আপনাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। আপনারা কমেন্টস করুন কোন কোন এলাকায় জঙ্গল কাটা হচ্ছে, কোন কোন এলাকায় জঙ্গলের পিছনে প্রমোটারি রাজ রয়েছে, নগর সভ্যতারা যারা কন্ট্রাক্ট নিয়েছেন তারা রয়েছেন। সেই সমস্ত ছবি ভিডিও আপনারা আমাদের ফেসবুকে পাঠান, কমেন্টস বক্সে করুন। আমরা যদি ভুল বলে থাকি সেটা প্রমাণ করুন, আর যদি আপনারা ঠিক বলে থাকেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই সংবাদ আপনাদের পরিবেশিত করব। কারণ জল জঙ্গল হচ্ছে আমাদের সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রাচীন সভ্যতার ক্ষেত্রে। তাই প্রাচীন সভ্যতাকে ধ্বংস করবে নগর সভ্যতা, আধুনিক সভ্যতা, এটা তো বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি। তাই রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে এসে এই কথাগুলো বলছি, যদিও রাজনীতি জড়িয়ে আছে সত্যি সত্যি। একটা শাল বিক্রি করলে নেতার পকেটে কত যায় সেটা সবাই জানে। একটা সেগুন পুরনো গাছ বিক্রি হলে কত টাকার পকেটে কাটমানি যায় সেটাও আমি জানি। চা বাগান বিক্রি হলে কত টাকার কাটমানি পায় নেতারা সেটাও জানি আমি। তাই এই কাটমানি চক্করে জল এবং জঙ্গলকে যারা হনন করছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন সামাজিকভাবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং মানুষকে সংগঠিত করুন আপনারা যে অধিকারের প্রশ্নে জঙ্গল এবং জলকে বাঁচাতে হবে। নাহলে আগামী দিনের ক্ষেত্রে, প্রজন্মের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তারা শ্বাসকষ্টের মধ্যে ফেস করতে হবে, কারণ অক্সিজেনের অভাব দেখা দেবে। যদি আপনাদের ইস্যুটা মনোমত হয়, আমাদের ইউটিউব চ্যানেল আছে দ্য কোয়েরি, THEQUIRY। আমরা জল জঙ্গলের পক্ষে, জল জঙ্গল অধিকারের পক্ষে, বাঁচাবার পক্ষে। আপনারা আসুন, এগিয়ে আসুন, আপনারাই আমাদেরকে সাহস যোগাবেন, ভরসা যোগাবেন। তবে আমরা জল জঙ্গলের মতো বৃহত্তর ইস্যুতে সরব হতে পারি, লড়াই করতে পারি, আমরা মাঠে নেমে করতে পারি, জঙ্গলে নেমে করতে পারি। আমরা মনে করি প্রাচীন জনজাতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বনের পশু যদি তাদের শহরে ঢুকে পড়তে হয়, লোকালে ঢুকে পড়তে হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। আর পাখিরা কলরব কার্যত বন্ধ করে দিয়েছে এই নগর সভ্যতার কারিগরের কারণে। রুখে দাঁড়ান, এখনও সময় আছে। আগামী দিন কিন্তু প্রশ্নের মুখোমুখি যখন দাঁড়াবেন উত্তর দিতে পারবেন না, কারণ যখন কার্যত জঙ্গল খালি হয়ে যাবে। একে বাঁচানোর দায়িত্ব আমার, আপনার। অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে উত্তরগুলো আপনারা পাঠাবেন, কমেন্টস করবেন, ছবি পাঠাবেন, ভিডিও পাঠাবেন। আমরা সেই অঞ্চলে, সেই জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবো, এবং কারা কারা যুক্ত তাদের নাম আমরা যদি পাই তথ্য প্রকাশ করে দেবো। ভালো থাকবেন। রাজনীতির কথা বললাম না, জল জঙ্গলকে, অধিকারকে সুরক্ষিত করার জন্য আমার আবেদন রইল আপনাদের কাছে। নমস্কার, আমি নয়ন রায়।